মন্ত্রিসভার সিদ্ধান্তের পরেই পে স্কেল নিয়ে চূড়ান্ত ঘোষণা এবং প্রয়োজনে ঋণ করে হলেও পে স্কেল প্রদান করা হবে বা বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মহোদয় এমনটাই জানিয়েছেন এবং তিনি এই সাথে এটাও যোগ করেছেন যে পে স্কেলের ৩টি পে স্কেল অর্থাৎ সামরিক পে স্কেল, বেসামরিক পে স্কেল এবং জুডিশিয়াল পে স্কেল, এই পে স্কেল নিয়ে সচিব কমিটির সুপারিশ সম্পন্ন হয়েছে। আ যদিও জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশগুলো পুনর্বিবেচনার জন্য মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। হয়তোবা সেখানেও খুব দ্রুত, যেহেতু প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেহেতু সেই সুপারিশের গুলো দ্রুত মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। তো সবকিছু মিলিয়ে তিনি আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে পে স্কেল প্রদান করা হতে পারে। আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে আলোচনা, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আমার পডকাস্টে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আমি আজকের ভিডিওটি শুরু করব একটু খারাপ লাগা দিয়ে, অথবা একটু কোথাও আমার অস্পষ্টতা বা কোথাও একটু খটকা নিয়ে। আমরা দেখেছি যে গতকালকে আ মা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের ২ টি ব্যানারে আলাদা, আলাদাভাবে তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করেছেন এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন। আমি শুরু থেকেই বলে আসছি এবং এখন আমি অনুরোধ করব বিনীতভাবে আমার সম্মানিত সহকর্মীদেরকে, যেহেতু পে স্কেলের দাবি একটি ঐক্যবদ্ধ দাবি এবং ইতিমধ্যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সক্রিয় হয়েছে এবং তারা নামে বেনামে যেভাবেই হোক পে স্কেলের বিরোধিতা করছে। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে এবং একসাথে আপনারা আপনাদের দাবি দেওয়া বা আপনারা আপনাদের আ আন্দোলন বলি বা সংগ্রাম বলি বা আপনাদের কর্মসূচি বলি পালন করবেন। আ আ বিভেদ যেন আমাদের ভেতরে কোনো আ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অনুপ্রবেশের কোনো সুযোগ না দিয়ে দেয়। তো আমি একটু এর সাথে আরেকটু খুব খারাপ লাগার খবর নিয়ে আজকের মানে আলোচনাটা শুরু করব। যদিও আলোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। চলুন আমি একটু আগে আপনাদেরকে দেখাই। ১৮ লাখ মানুষকে বাঁচাতে গিয়ে ১৮ কোটিকে ভুলে যাবেন না। আমি তো পে স্কেল চাই না। রেজাউল করিম স্নিগ্ধা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আ তো খবরটা খুব হতাশাজনক, অন্তত আমার দৃষ্টিকোণ থেকে। আমরা একটু সম্মানিত মহোদয়ের বিস্তারিত নিউজটা একটু দেখে আসি। সত্যিকার অর্থে পে স্কেল বারুক চায় না, ডক্টর রেজানা করিম স্নিগ্ধা সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রেজানা করিম স্নিগ্ধা বলেছেন, বর্তমান বাস্তবতায় পে স্কেল বাড়ানোর চেয়ে জীবনযাত্রার ব্যয় কমানো বেশি জরুরি। টক শোতে ডক্টর রেজানা করিম স্নিগ্ধা বলেন, আমরা সম্ভবত ৩ লাখ কোটি টাকা ঋণ আছে আমাদের। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কি পে স্কেল বাড়ুক চান? আমি কিন্তু সত্যিকার অর্থে পে স্কেল বাড়ুক চাই না। আমি কি চাই জানেন? আমি চাই আমার বিদ্যুতের বিলটা কমুক, আমি চাই আমার খাবারের বিলটা কমুক, আমি চাই আমার গ্যাসের বিলটা কমুক, আমি চাই আমার ভ্যাট ট্যাক্স কমুক, আমি যে রোড ট্যাক্সটি দেই সেটি কমুক। কিন্তু আমি সেগুলোই চাই। তিনি আরো বলেন, বাস্তবতা হচ্ছে আমার যে বেতনটা বাড়ানো হবে সেই বেতনটা বাড়ানোর নৈপথ্যে আরেকটা রাজনীতি কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী দাম। এই ঊর্ধ্বমুখী দাম কিন্তু আর নিম্নমুখী হবে না, বরং আরো ঊর্ধ্বমুখী হবে। পে স্কেল বাড়ানোর ক্ষেত্রে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ডক্টর রেজানা করিম স্নিগ্ধা বলেন, আরেকটা বিষয় বলি, ক্যাপাসিটি ফিসক্যাল ক্যাপাসিটি আমাদের আসলে আছে কিনা সেটাও একটা প্রশ্ন। আপনি এত টাকা কোথা থেকে দেবেন? চিন্তা করে দেখেন। আমরা এখন যে বিদ্যুৎ সংকটের কথা বলছি, বিদ্যুৎ খাতে সম্ভবত ৩ লাখ কোটি টাকা ঋণ আছে। এই ঋণের টাকা, এরপর আইএমএফ এর ঋণের টাকা, ক্যাপাসিটি চার্জের টাকা, আদানির টাকা, এসব দেওয়ার পর আসলে আপনি কি পে স্কেল বাড়ালে কি সমস্যার সমাধান হবে? তিনি আরো বলেন, আমি অনেস্টলি বলছি, একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে পে স্কেল বাড়ানোর মতো সক্ষমতা বাংলাদেশ রাষ্ট্রের আসছে বলে আমি মনে করি না। এই বক্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পে স্কেল প্রত্যাশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে কেউ অশালীন মন্তব্য করেন, এমনকি ব্যক্তিগত আক্রমণাত্মক কথাও বক্তব্য দেখা গিয়েছে। আমি অনুরোধ করব, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমার পাঠঘরের সম্মানিত দর্শক, দয়া করে অশালীন বা ব্যক্তিগত আক্রমণ করে কোনো কথা বলবেন না। তিনি তার জায়গা থেকে, তার পারসেপশন থেকে তিনি বলেছেন। উইথ ডিউ রেসপেক্ট আমি একটা কথা বলব। আ আমি যতটুকু জানি, প্রয়োজনে আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি ঋণ হচ্ছে পৃথিবীর ১ নম্বর ক্ষমতাশালী দেশ এবং পৃথিবীর ১ নম্বর অর্থনীতির দেশ আমেরিকা। তো সুতরাং ঋণ থাকলেই যে সেটা নেতিবাচক, বিষয়টা এমনটাও নয়। আরেকটি কথা হচ্ছে যে বিদ্যুৎ খাতে ৩ লাখ কোটি টাকা ঋণ, অন্যান্য আইএমএফ এর ঋণ, অন্যান্য জায়গায় ঋণ। আচ্ছা, পে স্কেল তো গত ১১ বছরে দেওয়া হয়নি। তাহলে এই ঋণগুলো কেন হলো? আরো অনেকগুলো বিষয় আছে। মুদ্রাস্ফীতি বলে একটি কথা অর্থনীতিতে প্রায়শই ব্যবহার করা হয় এবং আ devaluation of money অর্থাৎ মুদ্রার অবমূল্যায়ন, সেটা নিয়ে প্রায়শই কথা হয়। অর্থনীতির একটি সহজ কথা হচ্ছে, পুঁজিবাদী যে অর্থনীতি, যে বেসিক স্ট্রাকচার এর উপরে দাঁড়ানো, সেই বেসিক মানে নিয়মটাই হচ্ছে যে এইখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মুদ্রাস্ফীতি হবে এবং সেটা পৃথিবীর সব দেশেই হয়। এটা একটি স্বাভাবিক ঘটনা।
অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি এটা যে স্থির থাকবে, অর্থাৎ আজ থেকে ২০ বছর আগে আমি ১ কেজি গরুর মাংস সেটা ৳৫০ কেজিতে কিনেছিলাম বা ৳৮০ কেজিতে কিনেছিলাম, সেটা যে আজকে সেটা ৳৮০ তে বসে থাকবে এবং বসে থাকলেই যে অর্থনীতি ভালো, সেটা কখনোই অর্থনীতির আ ভালো বা অর্থনীতির ভালো সূচকের ইঙ্গিত নয়। এর পাশাপাশি আমি সমস্ত কিছু বাদ রেখে আমি এটা বলতে চাই, যারা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আছেন তাদেরকে আমি একটা কথা বলব, বিনীতভাবে অনুরোধ করব, ধরে নেন যে আমরা পে স্কেল নিলাম না বা আমরা পে স্কেল নেইনি। আপনারা কি এই নিশ্চয়তা দিতে পারবেন যে এরপরও মূল্যস্ফীতি হবে না? এরপরও দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে না? যদি বলেন, সেটা আমরা অন্তত আমি আমার জায়গা থেকে যদি এরকম নিশ্চয়তা কেউ দিতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি একদম ওপেন, আমি আর পে স্কেল চাইবে না, পে স্কেল নিয়ে কোনো কথা বলবো না। গত আ ১১ বছর বা ১০ বছরে তো পে স্কেল দেওয়া হয়নি। তাহলে ৳১,০০,০০,০০,০০০ র বাজেট এখন কেন ৳৯,০০,০০,০০০ হলো? তারা অনেক বিজ্ঞ, তারা অনেক প্রাজ্ঞ এবং তাদের সর্বোচ্চ ডিগ্রি এবং সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক তারা। সুতরাং হয়তোবা জ্ঞান, গরিমায় বা যুক্তিতে আমরা তাদের কাছে পারব না। কিন্তু আমি এই জিনিসটা খুব সহজ ভাষায় বুঝি যে ঋণ পৃথিবীর কোনো দেশের জন্য স্বাভাবিক একটি বিষয়। মূল্যস্ফীতি অর্থনীতির স্বাভাবিক একটি বিষয়। সেটার মাত্রাটা নিয়ে কথা হতে পারে। অ্যাকসেপ্টেবল বা অ্যাকসেপ্টেন্স নিয়ে কথা হতে পারে। কিন্তু তাই বলে পে স্কেল দেওয়া যাবে না। এবং এখানেও একটি দেশের ১৮,০০,০০০ ওইখানে একটু ভুল আছে। উম ভুল ঠিক বলব না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুল বলব না। যে সেখানে ২০ ২০,০০,০০০ সরকারি চাকরিজীবী এবং এর সাথে যদি আমরা আরো ৫,০০,০০০ অবসরপ্রাপ্ত যদি ধরি, মোটামুটি ২৫ থেকে ২৬,০০,০০০। এরা মনে হয় ভিন্ন একটি গ্রহে থাকে। এরা সমাজে থাকে না। এরা সমাজ থেকে বিচ্ছিন্ন। এরা দূরে কোথাও থাকে। হয়তোবা বাতাসে ভেসে থাকে, বাতাসে ঘর করে থাকে বা গাছের উপর ঘর করে থাকে। এরা যেই টাকাটা পাবে বেতন বৃদ্ধি হলে, সেই টাকাটা এরা নিয়ে বসে, বসে চাবিয়ে খাবে। এরা নিজেরা চাষ করবে, নিজেরা ব্যাংকে জমা রাখবে, নিজেরা গরু পালবে, নিজেরা মুরগি পালবে, নিজেরা হাঁস পালবে। সমাজে এই টাকাটা তারা কখনোই ব্যয় করবে না এবং প্রত্যেক চাকরিজীবী, তাদের মা নেই, তাদের বাবা নেই, তাদের সন্তান নেই, তাদের স্ত্রী নেই, তাদের সংসার নেই, তাদের আত্মীয় নেই, তাদের স্বজন নেই। বিষয়টা কি এমনটা? এই সরকারি চাকরিজীবীরা এই সমাজেরই মানুষ। এই পরিবার থেকেই উঠে এসেছে। আপনি যদি ২০,০০,০০০ বা ২২,০০,০০০ চিন্তা করেন, এর সাথে যদি আপনি একদম সর্বনিম্ন যদি ৪ জন করে আপনি যদি সদস্য ধরেন, তাহলে কতজন সদস্য আসে? প্রায় ১,০০,০০,০০০ ১,৫০,০০,০০০ সদস্য চলে আসে। কিন্তু কোনো পরিবারের সদস্য তার থেকেও বেশি, কোনো পরিবারের ডিপেন্ডেন্সি তার থেকেও বেশি। যে বেতনটা বাড়বে, সেই টাকা আমরা যেটাকে বলি ক্যাশ ফ্লো বলি বা উম অর্থের আ সার্কুলেশন বলে যেটা, সেটা এই সমাজের মধ্যেই থাকবে। এবং সমাজের জীবনযাত্রার মান এভাবেই একটি প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ফেলে। আমরা ২০১৫ সালে ৮ম পে স্কেল দেওয়ার পর আজকে আপনি চিন্তা করে দেখুন তো বেসরকারি সেক্টরের বেতন কোথায়? তো যারা এগুলো বলেন হয় জেনে শুনে আ মানে আমরা এটাকে বলি যে উম আ একটি ন্যারেটিভ তৈরি করার জন্য বা বয়ান তৈরি করার জন্য, অথবা আসলেই প্রকৃত বিষয়টা তারা বোঝেন না। সবচেয়ে বড় কথা হলো সবার পে স্কেলের দরকারও পড়ে না। তো যাই হোক, পে স্কেল সম্পর্কিত আরো যে বিস্তারিত যে বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে বলব, যেহেতু আলোচনাটা একটু বড় হয়ে যাচ্ছে। নবম পে স্কেল আপডেট, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার বক্তব্য ৩ টি ধাপ, বাস্তবায়ন প্রক্রিয়ার ৩ টি পর্যায়। আচ্ছা, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। অর্থের সংস্থান, এগুলো নিয়ে আমরা কথা বলছি। সরকারি পরিকল্পনা এবং সময়সূচির রূপরেখা, এটা নিয়ে আমরা কথা বলেছি। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আল্টিমেটাম, ৩১ আগস্টের আল্টিমেটাম, পে কমিশনের সুপারিশকৃত সর্বনিম্ন ৳৩৫,০০০ স্কেলে বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট আগামী ৩১ আগস্টের মধ্যে প্রকাশের চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় নিজ দপ্তরের মূল ফটকে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি পালন এবং দপ্তর প্রধানের কাছে স্মারকলিপি প্রদান। ৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। ১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর সারা দেশে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আয়োজন। ওই যে যেটা বলছিলাম আমরা, আ যে উম আ মানে ২ টা পরিষদ হয়ে গিয়েছে তো আমাদের। আরেকটি পরিষদ হচ্ছে ঐক্য পরিষদের ঘোষিত ৭ দফা দাবি। মানে আমি মাঝেমধ্যে ২ টাকে একই মনে করি। আবার যখন পুরো নিউজটা যখন দেখি, তখন দেখি যে আলাদা, আলাদা বা ভিন্ন, ভিন্ন। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, প্রিয় সহকর্মীরা, এ এক ঐক্য মানে এ এক প্রাণের দাবি। এই দাবি আমরা আদায় করতে পারবো যদি আমরা কেবলমাত্র ঐক্যবদ্ধ থাকি। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, যদি নেতৃত্ব স্থানীয় পর্যায়ের কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আমি আশা করি দেখব, কারণ আমার পাঠঘর
ইনশাআল্লাহ বাংলাদেশে মোটামুটি অনেকেই দেখেন। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আপনাদের চোখেও পড়বে। আমি অনুরোধ করব বিনীতভাবে যে ঐক্যবদ্ধ থাকুন এবং ঐক্যবদ্ধ থেকে এই আ আমাদের এই সম্মিলিত দাবির পক্ষে আপনারা একসাথে জোরালো আওয়াজ তুলুন। তা না হলে যেটা হচ্ছে এবং আমি কতগুলো টক শোতেও দেখেছি যে কেউ আ কথিত সুশীল সমাজ ইনিয়ে বিনিয়ে তারা পে স্কেলের বিরোধিতা করছে। কি স্বার্থ তাদের সেটা আমরা বুঝি না। মূল সমস্যাটা হচ্ছে যে তাদের হয়তোবা বাজার করতে হয় না। অর্থনীতির সেই মানে কঠিন শব্দ বা অর্থনীতির সে একাডেমিক মানে কচানি ওইটাকে বাদ দিয়েও যদি আমি যদি বলি, স্রেফ বাজারে যদি তারা যদি যেতেন, আমাদের মতো হিসেব করা টাকা নিয়ে তাহলে বুঝতে পারতেন পে স্কেল কতটা দরকার। প্রিয় সহকর্মীরা, কি মনে হয় আপনাদের যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক যেটা বললেন, সেই দাবির সাথে কি আপনারা একমত? বা মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মহোদয় যেটা বললেন, আপনারা কতটা আশাবাদী? আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের এবং একই সাথে অনুরোধ করব যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। তো সবকিছু মিলিয়ে পে স্কেলের চূড়ান্ত সময় যত কাছাকাছি আসছে, আমরা একই রকমভাবে যেহেতু ভালো খবর যেরকমভাবে আমরা দেখছি, আবার একই রকমভাবে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিক্রিয়াও দেখছি। তো এই ক্ষেত্রে আ সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই দাবির প্রতি ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের নিয়মতান্ত্রিক যে উপায়, সেই তান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন সংগ্রাম বা আমাদের দাবি জানিয়ে যেতে হবে এবং যেই আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম যেই আ আ আ মানে যে কর্মসূচি ঘোষণা করেছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, সেই কর্মসূচিগুলোতে নিজের জায়গা থেকে যোগদান করবেন। কারণ আপনি ভাববেন আরেকজন তো যাবে। তো আবার এটাও চিন্তা করবেন সবাই পে স্কেল পেলে আমি তো পাবো। তো অনুরোধ করব এই চিন্তা থেকে বেরিয়ে এসে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি। আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি এবং আবারও একটি কথা বলব, আপনারা অনেকেই ভিডিও দেখেন, তো সাবস্ক্রাইব করেন না। অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।